নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। এমনিতেই ধরুন দেশের আর কোনো সমস্যাই নেই, মূল্যবৃদ্ধি, অশিক্ষা, অস্বাস্থ্য, দেশের অর্থনীতি, বাড়তে থাকা বৈষম্য বা আত্মহত্যার সংখ্যা, এসব নিয়ে তো কিছু বলার নেই, বা থাকলেও এগুলো বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার কোনো সমস্যা বলেই মনে করেন না। আপাতত আলোচনা একটাই, রাম মন্দির উদ্বোধন। সারা দেশ জুড়ে বিজেপি নেতারা ছড়িয়ে পড়েছেন, বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, কোথাও ঘরে ঘরে চাল সংগ্রহ চলছে, কোথাও উপর পাদুকা পরে হাঁটছে, কোথাও যজ্ঞ হচ্ছে, কোথাও অষ্টপ্রহর সংকীর্তন হচ্ছে, এবং টিভি চ্যানেল খুললেই সেই রামলালার কাহিনী, বাবরি মসজিদের ইতিহাস, বাবরের ইতিহাস, নাকি লক্ষ হিন্দু শহীদের রক্তের বিনিময়ে গড়ে উঠেছে রাম মন্দির, তার কাহিনী চলছে তো চলছে। তার সঙ্গে নতুন করে যোগ হয়েছে কংগ্রেসের বিশ্বাসঘাতকতার কাহিনী। তারা এর আগে সোমনাথ মন্দির তৈরিতেও নাকি বাগড়া দিয়েছিল, এবারও তারই নাকি পুনরাবৃত্তি। চ্যানেলে চ্যানেলে বিজেপি নেতারা নতুন উদ্যমে জওহরলাল নেহরুর আরেকটি ভুলের আলোচনায় নেমে পড়েছেন। দেখে শুনে একজন কংগ্রেসি প্রবীণ নেতা বললেন, মোদী সরকারের একটা জওহরলাল নেহরু দফতর থাকলে ভালো হতো, সেই দফতর রোজ জওহরলাল নেহরুর ভুলগুলোকে মানুষের সামনে রাখতে পারত। তো যাই হোক, এই সব আলোচনার সঙ্গেই আলোচনা এটাও হচ্ছে যে কংগ্রেস রাহুল সোনিয়া ভুল শুধরানোর সুযোগ পেয়েও শুধরে নিতে পারলেন না, আবার ভুল করলেন। কিরকম ভুল? এই যে রাম মন্দিরে এক হিন্দু পুনরুত্থানের ইতিহাস থেকে নিজেদেরকে সরিয়ে রাখলেন, এ এক হিমালয়ান ব্লান্ডার। তো আসুন আজ সেটা নিয়ে খানিক আলোচনা করা যাক। এই যে রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা, যাকে রাম মন্দির উদ্বোধন বলা হচ্ছে, সেখানে বিরোধীরা গেলে কি হতো? যাচ্ছেন না, তাতেই বা কি হতে পারে? এমনিতে দেশের যে কোনো বাচ্চা ছেলে বা সাধারণ মানুষও জানে এই যে রাম মন্দির উদ্বোধন এক রাজনৈতিক ঘটনা, পলিটিক্যাল ইভেন্ট। এর সঙ্গে ধর্মের যোগাযোগ নেই বললেই চলে। ধর্ম এখানে এক আবহ, যে আবহকে ব্যবহার করে নির্বাচনী রুটি সেঁকা হচ্ছে। গরিব মানুষজন ধার করে একটা আস্তানা তৈরি করছেন, মাথা গোজার আশ্রয় তৈরি করছেন, বাইরে প্লাস্টার হয়নি, দুটো জানলার কপাট লাগানো হয়নি, একটা ঘরে তো মেঝেও হয়নি। তাতে কি, সে ঘরে ঢুকে পড়েন কারণ ভাড়া বাড়ির ভাড়াটা তো বাঁচানো গেল, এটাই মাথায় ঘোরে। তারপর ধীরে সুস্থে মেঝে হয়, জানলার কপাট হয়, আর বাইরে প্লাস্টার। আরো ক বছর যাক না, তো হিন্দু মর্যাদা পুরুষোত্তম রাম এমন কোন ভাড়া ঘরে ছিলেন যে তাকে মন্দির পুরোপুরি তৈরি হবার আগেই এসে এক নির্মীয়মান মন্দিরে ঠাঁই পেতে হলো? বিজেপি তো বলছেই আব কি বার 400 পার। রাজীব গান্ধীর রেকর্ডটা ওনাদের কষ্ট দিচ্ছে, তাই ওই 400 পারের স্লোগান। তো রামের ইচ্ছে যদি 400 পার হয়েই যায়, তারপরে বছর দুয়েক পরও যদি রাম মন্দির উদ্বোধন হতো, তাতে ক্ষতি কি হতো? আসলে 2024-এর নির্বাচন এক ধর্মযুদ্ধ। 2024 খাদ্য, বস্ত্র, বাসস্থান, মূল্যবৃদ্ধি, বেকারি নয়, এবারের ইস্যু ধর্ম, তার মধ্যে এই রাম মন্দির। কাজেই সেই ধর্মযুদ্ধের আবহে ধর্মের বিভাজনকে আরো স্পষ্ট করে তোলার জন্য প্রধানমন্ত্রী 10 দিন উপোস করবেন, তারপর গঙ্গায় ডুব দিয়ে নর্মদায় স্নান শেষে খালি পায়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন। দেশের কোটি কোটি মানুষ এই ছবি লাইভ ট্রান্সমিশন দেখবে। একবার জ্বলন্ত চিতা দেখে ঝোলা উজাড় করে দিয়েছিল ভারতের ভোটার, এবার আবার দেবে। হ্যাঁ দেবে, দিতেও পারে, কিন্তু তারপর সে কথা বিরতির পর। সঙ্গে থাকুন। যে কথা বলছিলাম বিরতির আগে, একবার জ্বলন্ত চিতা দেখে ঝোলা উজাড় করে দিয়েছিল ভারতের ভোটার, এবার আবার দেবে। হ্যাঁ দেবে, দিতেও পারে, কিন্তু তারপর 2029-এ অযোধ্যা নয়, মথুরা, কাশী ধরে নিলাম আবার দেবে, কিন্তু তারও পরে কোথায় গিয়ে দাঁড়াবে আমার দেশ? সে আলোচনা টিভিতে হচ্ছে, চ্যানেলে দেখছেন না? হচ্ছে না, দেখতেও পাচ্ছেন না। আপাতত অযোধ্যা, রাম মন্দির এবং সেটাই ইস্যু, এক রাজনৈতিক ঘটনা ঘটছে, একটা পলিটিক্যাল ইভেন্ট আমরা দেখছি। সেই ইভেন্টে নতুন টুইস্ট হলো
দেশের 4 শঙ্করাচার্যের মন্দির উদ্বোধনে না আসার ঘোষণা। এই ঘোষণা বিজেপি আরএসএস এর উৎসাহ বা প্রচারে খানিক ভাটা এনেছে বটে, কিন্তু এসব ওনারা আগে থেকেই জানতেন, এগুলো হঠাৎ করে হয়নি। মুম্বাইয়ে দাউদের সঙ্গে সাকিল গ্যাংয়ের লড়াইয়ের মতন এর বেশ পুরনো ইতিহাস আছে, কারণও আছে। 4 শঙ্করাচার্যের সঙ্গে দেশের বাকি হিন্দু নেতা সাধু সন্ন্যাসীদের ঝগড়া আজকের নয়, সবটাই সুপ্রিমেসি নিয়ে লড়াই। 4 জন শঙ্করাচার্য তো ছিলেন, তারাই তো হতে পারতেন হিন্দু পুনরুত্থানবাদের নায়ক। হলেন কে? স্বামী বিবেকানন্দ, একজন কায়স্থ মুরগি মাছ খান, কিন্তু সেকালের গ্র্যাজুয়েট, ইংরেজি বলতে পারেন। সাহেব শুভরা ওনার কাছে গিয়ে বেদ বেদান্ত নিয়ে পাঠ শুনছেন, আলোচনা করছেন। শিকাগোতে গিয়ে তো 1 ডজন গোল দিলেন ভারতের বাকি সনাতন ধর্মের প্রতিনিধিদের, যে মনে হবে সেই ধর্ম সম্মেলনে ভারতবর্ষ থেকে গেছেন কেবল বিবেকানন্দ। কিন্তু তা তো সত্যি নয়। কিন্তু বহু কারণে 4 শঙ্করাচার্যের থেকে এমনকি সনাতন ধর্মের মানুষজনও বহু সন্ন্যাসীকে আপন করে নিয়েছেন, তাদের কাছে দীক্ষা নিয়েছেন, শিষ্য হয়েছেন। একইভাবে যখন রাম মন্দির আন্দোলন শুরু হলো, তখন ওই শঙ্করাচার্যদের থেকেও অনেক বেশি এগিয়েছিলেন অন্য সন্ন্যাসীরা। আজ প্রাণ প্রতিষ্ঠার সময় 4 জন পুরো ক্ষীর খেতে চাইলে দেবে কে? ওনারা মুখে বলছেন অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় না। আসল আপত্তির কারণ কি সেটাই? একটু কথা বললেই বোঝা যাবে। এক পিছিয়ে পড়া জাতির মানুষ গর্ভগৃহে প্রতিমা স্পর্শ করবে, সেটাই সব থেকে বড় সমস্যা ওনাদের কাছে। না হলে ওনারা হিন্দু রাষ্ট্র চান, ওনারা কাশী মথুরাতে পুরনো কাঠামো ভেঙে মন্দির তৈরি করতে চান, ওনারা ধর্মরাষ্ট্র তৈরির কথা বলেন, তার সঙ্গেই বলেন শাসকদের ওপরেও থাকবে 4 পীঠের শঙ্করাচার্যরা। আর এখানেই বিবাদ। কাজেই শঙ্করাচার্যের উদ্বোধনে না আসা নিয়ে যারা উল্লসিত, তাদের দলে আমি নেই। আমি খুশি যে ইস্যুতে ওনাদের মধ্যে এই বিবাদ তৈরি হয়েছে, ব্যাস এই পর্যন্ত, তার বেশি নয়। মানে যদি এই প্রশ্ন ওঠে যে যারাই সেদিন উদ্বোধনে অংশগ্রহণ করছেন না তারা সবাই আসলে হিন্দু বিরোধী, তাহলে অন্তত জিজ্ঞেস করা যাবে যে তাহলে কি 4 পীঠের শঙ্করাচার্যরাও হিন্দু বিরোধী? ব্যাস এই পর্যন্ত থাক সে কথা। মূল আলোচনাতে ফিরি। আচ্ছা, যদি সোনিয়া, রাহুল, মমতা, অখিলেশরা যেতেন উদ্বোধনী অনুষ্ঠানে, ঢুকতেন গর্ভগৃহে? ঢুকতে দেওয়া হতো যেখানে কপালে ভস্য মেখে বসে থাকবেন দেশের প্রধানমন্ত্রী? সবাই জানে হতো না। ওনাদের কঙ্গনা রানাওয়াত, অক্ষয় কুমারের সঙ্গে বসতে হতো। মিডিয়া হেডলাইন করত মোদিজি বিধর্মীদেরও আসতে বাধ্য করলেন। আচ্ছা, সব হিসেব তো শেষ পর্যন্ত ভোটের সংখ্যা নিয়ে। যদি বিরোধীরা উদ্বোধনী অনুষ্ঠানে যেতেনও, তাহলেও কি তাদের একটা ভোটও এক্সট্রা আসতো? এই যে যাচ্ছেন না, মমতার সমর্থকরা সে কারণে মমতাকে ভোট দেবেন না, এরকম সম্ভাবনা আছে নাকি? নেই। নেই, কারণ যারা বিজেপির সমর্থক তারা বিজেপির ধারেই আছেন, যারা বিরোধীদের তারা বিরোধীদের দিকেই আছেন। কেবল এই রাম মন্দির উদ্বোধনে সেই সমর্থকদের ভোটে খুব বেশি হেরফের হবে না, হলেও তার নগণ্য। সোনিয়া, মমতারা মন্দির উদ্বোধনে গেলে বিজেপির কোনো সমর্থকের ভোট তাদের দিকে পড়বে না, আর না গেলে তাদের সমর্থকদের ভোট বিজেপির দিকে চলে যাবে না। তাহলে আসলে এটা এক আবহ তৈরি করা। সারা দেশ জুড়ে যে সামান্য অংশ হিন্দু এখনো মেরুকরণের রাজনীতিতে ভেসে যাননি, তাদেরকে নিজেদের দিকে নিয়ে আসার এক প্রবল চেষ্টা করছে আরএসএস বিজেপি। ফিরছি এই আলোচনায় একটা বিরতির পর। এত বড় এক ইভেন্ট আসলে সেই কারণেই করা। কিছু ফ্লোটিং ভোটার আছে যাদেরকে মোদিজি বলবেন, দেখো আমরা বলেছিলাম মন্দির ওহি বানায়েঙ্গে, বানালাম। ব্র্যাকেটে থাকবে বা বলবেন না, কিন্তু উজ্জ্ব থাকলেও বুঝিয়ে দেবেন এ দেশ হিন্দুদের দেশ, এখানে হিন্দুদের নিয়ম আচরণ বিধি নিষেধ মেনেই চলতে হবে। শঙ্করাচার্যরা যাচ্ছেন না সেটা একদিকের বিষয়, তারা মুখে যা ব্যাখ্যা দিচ্ছেন দিন। আসল কারণ আগেই বলেছি, সুপ্রিমেসির লড়াই। শঙ্করাচার্যরা গেলে তাদের অস্তিত্বে টান পড়ত, তাদের ইগো ভেঙে চুরমার হতো। বলেই দিয়েছেন পুরীর মঠের শঙ্করাচার্য, গর্ভগৃহে প্রতিমা স্পর্শ করবেন প্রধানমন্ত্রী, তিনিই যজমান। আমি কি তাহলে গিয়ে হাততালি দেব? অন্যদিকে কমিউনিস্ট পার্টি যাচ্ছে না, গেলে দল ভেঙে যাবে,
তাদের মূল বিশ্বাস ঘা খাবে। সীতারাম ইয়েচুরি আত্মা, পরমাত্মা ইত্যাদির ব্যাখ্যা দিয়েই বরং কেলো করেছেন। আসল ব্যাপার হলো এক বস্তুবাদী নাস্তিক বিশ্বাস নিয়ে কমিউনিস্ট পার্টি সেখানে যেতেই পারে না। কিন্তু সমস্যা তো বীজ কাদের নিয়ে। তাদের অনেক ভাবতে হয়েছে, অনেক মতামত নিতে হয়েছে। তারা শেষমেশ বুঝেছেন গেলে খানিক ক্ষতি আছে, না গেলে কোনো ক্ষতি নেই। এবং আরএসএস বিজেপির এক রাজনৈতিক ইভেন্টে তারা যাবেনই বা কেন? তাই সম্মিলিত সিদ্ধান্ত ওনারা যাননি। এবং সব থেকে ভালো সিদ্ধান্ত সমাজবাদী দলের অখিলেশ যাদবের। বলেছেন, ও তো রাজনৈতিক ইভেন্ট, আমি যাব না। ওসব শেষ হলে দলবল মিলেই রামলালার দর্শন করতে যাব। ইন্ডিয়া জোটের সবাই এটা সিরিয়াসলি ভাবতে পারেন। উদ্বোধন হয়ে যাক, আপনারা সবাই মিলে আরেকটা ইভেন্ট করুন। আরেকজন দলিতকে সামনে রেখে, খারগেজিকে সামনে রেখেই অযোধ্যা ঘুরে আসুন। আরএসএস বিজেপি আরেকটু সমস্যায় পড়বে। অন্তত রাম বিরোধী, হিন্দু বিরোধী তকমাটাকে ভোটের জন্য হলেও সরানো যাবে। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।